পাচিয়াপা একটা হলো এই অস্ত্র দিয়ে, যে অস্ত্র ধরা পড়ছে এখন, এই অস্ত্র দিয়ে ভুলে জুলাই হত্যাকাণ্ড হয়েছিল। জুলাই আগস্টে থেকে শুরু করে যে অস্ত্রের দৌরাত্ম্য আমরা দেখলাম, স্থাপনা ধ্বংস করবার সময় মবের হাতে যে সমস্ত আমরা দেখেছি, তার কিছু অংশ আসলে দীর্ঘ পরিকল্পনার সময়তেই তারা আসলে সংগ্রহ করে রেখেছিল। আর 460টি থানা কিন্তু লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ লুট হয়েছে। কারাগার থেকেও কিন্তু কারাগার ভাঙচুর করে কয়েদিদের যখন বের করে আনা হয়েছে, নির্দিষ্ট কয়েদিদেরকে, তখনও কিন্তু কারাগারের গোলা বারুদ, অস্ত্র লুট হয়েছে। গণভবনে যখন ঢুকেছে, গণভবনে ঢুকে কিন্তু একটা গ্রুপ গণভবনে যে ধরনের নিরাপত্তার যন্ত্রপাতি, নিরাপত্তার জন্য যে সমস্ত অস্ত্র ছিল, যা ছিল, সেগুলো কিন্তু কিছু মানুষ লুটপাট করেছে। সংসদ ভবনে যারা ঢুকেছে, সংসদ ভবনে আমার ধারণা সংসদ ভবনে থাকার কথা অস্ত্র, সেগুলো লুটপাট হয়েছে। এই যে এত পরিমাণ কিন্তু তারা 5ই আগস্টের পর কিন্তু এই সমস্ত জায়গা থেকে, এবং থানাগুলো তো 5ই আগস্টের আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, কাজে অস্ত্র তাদের কাছে ছিল। আর ছিল এই জন্যই কিন্তু কনফিডেন্টলি আসিফ মাহমুদ বলতে পেরেছিল যে 5 তারিখে তাদের পরিকল্পনা সফল না হলে তারা সশস্ত্র সংগ্রামে যেত, অর্থাৎ তারা আর্মস দিয়ে প্রকাশ্যে যেত। যদিও আমরা ভিডিও ফুটেজে দেখেছি 7.62 থেকে শুরু করে প্রচুর অস্ত্র কোমলমতি শিক্ষার্থী নামে মুখোশের আড়ালে যে সকল জঙ্গি সন্ত্রাসীরা ছিল তাদের হাতে আমরা দেখেছি। এটা সকলের কাছে ভিডিও ফুটেজ আছে। তার মানে ওই সময় পর্যন্ত তারা প্রচুর পরিমাণ এগুলো তাদের সংগ্রহে ছিল। এবং বর্তমান সময় আমরা জানি একটি জাহাজ এসেছিল, জাহাজ খালাস হয়েছে, তারপর আরেকটি জাহাজে সেটি স্থানান্তরিত হয়েছিল এবং সেই জাহাজে যে 10 জন ছিল, 10 জনকে মারাত্মক ভাবে খুন করে হত্যা করা হয়েছে। এটার কোনো রকমের কোনো ট্রেস কোথাও নেই। এবং এখনো সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন এই লুটপাট হওয়া কোনো অস্ত্র, গোলা বারুদ সংগ্রহ করতে পারি। এবং আমরা এও জানি বিভিন্ন পথে জঙ্গিদের মাধ্যমে অস্ত্র আসছে। কাজে তারা অস্ত্র আসছে বিদেশে, তারা স্যাম্পল নিয়ে গেছে। যে ছেলেটি বলেছে, আমি তার সাথে খুবই একমত, হ্যাঁ ওনাদের এরকম জিনিস আনতে হবে। এর মধ্যে অনেক ষড়যন্ত্র আছে, কারণ তারাই হয়তো আর্মসটা নিয়ে, ওখানে হয়তো এমন কোনো প্যাসেঞ্জার ছিল যাকে এটা হয়তো তারা ট্রান্সফার করবে। কারণ আসিফ মাহমুদ যে পরিমাণ নিরাপত্তা বেষ্টনী তার জন্য শিথিল করছে, তার জন্য তো 7 খুন মাফ। হয়তো এমন কিছু লোকজন এয়ারপোর্টে থাকছে যাদের মাধ্যমে তারা জঙ্গি তৎপরতা করতে পারে। এই জিনিসগুলো আসলে আছে এবং এটা রাষ্ট্র জানে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত সাহেব কিন্তু প্রথমে বলেছিলেন এসব কথা, কিন্তু এখন আমরা বুঝে গেছি ইউনূস সাহেব এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন না, কারণ এসব জিনিস আমাদের জন্য ব্যবহার করা হবে, জনগণের জন্য। কাজে ওনারা এগুলোকে সংগ্রহ করছেন, এটা ওনারা ফরজ মনে করছেন। আর দ্বিতীয় যেটা বলছিলেন যে আওয়ামী লীগ কি নির্যাতন, আমি একটা কথা সামান্য একটু তথ্য দিই। সেটা হচ্ছে, দেখেন এরকম কোন তথ্য কেউ দিতে পারবে, কারণ আওয়ামী লীগ আমলে মানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 21 লক্ষ মানুষ চাকরি হারিয়েছে। তার মধ্যে 18 লক্ষই হচ্ছে নারী, মানে 85% নারী চাকরি হারিয়েছে। 27 লক্ষ বিশ্ব ব্যাংকের। না, আমি এখন পর্যন্ত 30 লক্ষ হয়েছে, কিন্তু আমি জুলাই থেকে ডিসেম্বরের যে ঠিক আছে নারী, ইসমাইল ভাই 18 লক্ষ শুধু নারী ডিসেম্বর পর্যন্ত। এখন তো 30,30,000 হয়ে গেছে এই দিন পর্যন্ত। তার মানে আপনি চিন্তা করেন, এই যে মানুষগুলো চাকরি হারায়, এটা কি সহিংসতা না? এটা কি নির্যাতন না, নিপীড়ন না? এই মানুষগুলোর বর্তমান ভবিষ্যৎ কি? এই পরিবারগুলোর সাথে যে ধরেন যারা স্কুলে যায়, কলেজে পড়ে, তাদের সকলের কিন্তু ভবিষ্যৎ শেষ। এইবার এইচএসসি পরীক্ষায় 22,391 জন পরীক্ষার্থী ছাত্রলীগ করবার অপরাধে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার জন্য তারা হতে পারেনি। তাহলে এই যে 22,391 জন দিতে পারল, এটা কি নির্যাতন নয়? আমরা কি এরকম বিএনপি, জামাত বা জাতীয় পার্টি বা ছাত্র ইউনিয়ন বা বাম দলের কেউ পরীক্ষা দিতে পারেনি? বাংলাদেশের ইতিহাস এটা নাই, কিন্তু এবার ঘটেছে। 12টা ব্যবসায়ী সংগঠন বলেছে 2,500 কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে। 2,500 কোটি টাকার ক্ষতি গত 16 বছরে কোথাও দেখাতে পারবে কেউ? আমি বলছি না, মানে বেশি জায়গায় যাচ্ছি না, আমি শুধু একদম এটা হচ্ছে একটু পত্রিকার রিপোর্ট,
ব্যবসায়ীদের কথা, 12টা ব্যবসায়িক সংগঠন পোশাক খাতের ক্ষতির কথা বলছে, মিল কলকারখানা কত বন্ধ হয়েছে সেই হিসাবে গেলাম না। তাহলে আওয়ামী লীগ আমলে আমরা কি শুনেছি যে প্রতিদিন 20টা করে ধর্ষণ হয়েছে? আমরা কি শুনেছি যে খেতে খামারে 4 টুকরা লাশ 4 জায়গায় পড়ে আছে? আজকেও কিন্তু উলঙ্গ ভিডিও আমরা দেখেছি, গত 3 দিনেও কিন্তু অন্তত 10-12টা বিবস্ত্র ধর্ষণ হচ্ছে এরকম ভিডিও দেখছি। গত 16 বছরে এরকম ভিডিও আমরা দেখেছি কেউ? দেখিনি। গত 16 বছরে মাজার ভাঙা হয়েছে? হয়নি। গত 16 বছরে বিএনপি বা জামাত বা ছাত্র ইউনিয়ন বা কোন রাজনৈতিক দলের অফিস ভাঙা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে, বউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, হয়নি। তার মানে এই যে আওয়ামী লীগ আমলে হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। এই ওরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, এটা ইউনূসের খায়েশ। কারণ উনি বলেছেন, সরল ভাবে শিশুর মতো বলে দিচ্ছেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে, এবং গ্রামে গঞ্জে আওয়ামী লীগ আছে তারা কিছু করতে পারছে না এটা উনি বলেছেন। তার মানে নিশ্চিহ্ন করার জন্য হাত কাটো, পা কাটো, মাথা কাটো, ভাই তোমরা কাটো, মদকে লাইসেন্স দিয়ে দিয়ে। এর পরের প্রশ্ন ছিল তৃণমূল। আমি একদমই সংক্ষিপ্ত বলবো, 5ই আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার পরিবার পরিজনই হচ্ছে তৃণমূলের, এবং এমন সব এত এত মানুষের সাথে যোগাযোগ, এত এত মানুষের সাথে টেলিগ্রামে, SMS এ, মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হয়, যাদের সাথে কোনোদিন দেখা হয়নি, হয়তো আমাকে চেহারায় চিনে আমি অভিনেত্রী দেখে, কিন্তু সেই তৃণমূল কর্মীরা কিন্তু এখন আমরা খুব কমিউনিকেশনের মধ্যে আছি, আমরা কথা বলি, পরিকল্পনা করি কাজে, তাদের দিন কেমন যায়, খেতে পারছি কিনা, অসুস্থ কিনা, কারো মা মারা গেল, কারো বাবা মারা গেল, কারো সন্তান হয়েছে দেখতে পাইনি। তো আমরা তৃণমূলের মানুষরা কিন্তু অনেক কানেক্টেড, বাংলাদেশে মানে সমস্ত জায়গায় তৃণমূলের এই কানেক্টিভিটির জন্য কিন্তু আজকে আওয়ামী লীগের শক্তিটা এত প্রচন্ড, আওয়ামী লীগকে এত ভয় পাচ্ছে ইউনূসের মব্বা। এবং তৃণমূল যে পরিমাণ কষ্ট করছে, যে মানবতার জীবন যাপন করছে এবং জীবনটা বাজি রেখে, যে সে মরবে কিন্তু দেশ বিক্রি করবে না, দেশ কারো হাতে দিবে না। তৃণমূলের কর্মীরা এই পর্যায়ে ডেডিকেটেড, তারা জীবনকে মানে জীবন বিসর্জনের প্রতিজ্ঞা করেই তারা রাজপথে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন এটা ভুলবশত। এখন ভুলবশত অনেক রোড অ্যাক্সিডেন্টও হয়, কিন্তু যিনি দোষী সাব্যস্ত হন তাকে বিচারের আওতায় আনা হয়, নানানবিধ সমস্যা হয়, এটা আপনারা জানেন। ভুলবশত অ্যাক্সিডেন্ট, কেউ তো অ্যাক্সিডেন্ট ইচ্ছা করে করে না। কিন্তু আমাদের এই ভুলবশত যে বিমানবন্দরে অস্ত্র নিয়ে যাওয়া, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? একটা পদে থেকে, সরকারি সর্বোচ্চ পদে থেকে, মন্ত্রী পদমর্যাদায় থেকে তিনি কিছু জানবেন না, তিনি কিছু বুঝবেন না, তিনি কিছু বুঝেননি, ভুল হয়েছে, এগুলো ওনার ওই পদের সাথে যায় না। প্রত্যেকটা পদের একটা ভারী ক্রিয়া আইন আছে দেশে প্রচলিত, সেখানে উনি এই অস্ত্রের মালিক কি করে বলেন? ওনার বয়স 27, এবং এই ধরনের একটি অস্ত্রের মালিকানা বা লাইসেন্স পেতে হলে সরকারি যে বিধি মোতাবেক নিয়ম আছে, সেই নিয়মে উনি পড়ছেন কিনা সেটি ভাবার বিষয়। এবং আমরা এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার নেই, আমরা বুঝতেই পারছি উনি এই ক্যাটাগরি কোনটার মধ্যে উনি পড়েননি। কারণ উনি 2 দিন আগে ছাত্র ছিলেন, 3 বছরে ওনার এই ধরনের আর্মস কেনার জন্য যে কর দিতে হয়, যে সর্বোচ্চ শ্রেণীর মর্যাদা থাকতে হয়, সেগুলো কোনোটাই উনি আসলে ফুলফিল করার অবস্থা হয়নি। উনি যতই এখন আমাদেরকে বোঝাক, কাজে এই নিয়ম বহির্ভূত ভাবে উনি উপদেষ্টার চেয়ারে যাওয়ার পর উনি লাইসেন্স করেছেন, বলছেন যে লাইসেন্স করা। আচ্ছা, লাইসেন্স আসলেই লাইসেন্স করা কিনা সেটাও দেখতে হবে। উনি কি করে লাইসেন্স মালিক হলেন সেটা যেমন প্রশ্নবিদ্ধ, এবং তার পরবর্তী সময় হচ্ছে একজন লাইসেন্সধারী ব্যক্তি বিদেশ সফরে করবার সময় তার আর্মসটিকে আসলে কোথায় জমা দিতে হয়, তার আর্মসটির বিষয়ে আইন কি বলে, সেগুলো কিন্তু সেটাও মানা হয়। এখন উনি বলছেন ভুলে। এই ধরনের ক্ষেত্রে নিয়ম কি, আইনের বিষয় কি বলা আছে, যে এখানে উনি অ্যারেস্ট হবেন না, ওনাকে এই প্রশ্নগুলো করা হবে, রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাখ্যা থাকবে নাকি রাষ্ট্রের পক্ষ থেকে কমিটি টাইপের অ্যান্সার করা। এখন প্রেস সচিব বা স্বরাষ্ট্র মানে আমাদের জাহাঙ্গীর সাহেব বললেন উনি আসলে বুঝতে পারেন নাই তো
কার সম্পর্কে কে কোন শব্দ চয়ন করছে, এটা রাষ্ট্রের ভাবমূর্তির জন্য অত্যন্ত লজ্জাজনক। এখন এই লজ্জাজনক কথাটা আমি বললাম যে একটা বায়বীয় কথা, যে এগুলাই আমরা বলবো, কিন্তু আসল চেহারাটা কি, এখন এর পেছনে আসলে কি? তার মানে এরকম যতবার বিদেশে গেছে কিছু না কিছু নিয়ে যেতে পেরেছে, অর্থাৎ সে যখন এয়ারপোর্ট ক্রস করছে তখন তার জন্য সকল বিধি মোতাবেক নিয়মগুলোকে শিথিল করা, অর্থাৎ উনি চাইলে এরকম নিয়ম শিথিল করে মানে এয়ারপোর্টের যে নিরাপত্তা বেষ্টনী আছে সেটার মধ্যে উনি ডলার বলেন, টাকা বলেন, পাউন্ড বলেন, আর্মস আনা নেওয়া বলেন, এগুলো নিশ্চয়ই উনি এর আগে অনেকবার করেছেন। আমরা এখন এই সন্দেহ করি বা এই উদ্বেগ যদি প্রকাশ করি, কারণ আপনি আজকে এতগুলো নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ভুলে চলে গেলেন, তার মানে এই ধরনের কর্মকাণ্ড আপনি এর আগে একাধিকবার করেছেন, তা নাহলে এই দুঃসাহস আপনার হওয়ার কথা না। আপনি নিশ্চয়ই করেছেন, নিশ্চয়ই এর আগে উনি ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেছেন, কিংবা বিদেশ থেকে আর্মস নিয়ে এসছেন, কিংবা অনেক রকমের এই পাচার অনেক কিছু করেছেন উনি বা উনার মতো যারা এই ধরনের পোস্ট হোল্ড করছেন, কারণ ওনাদের জন্য তো নিরাপত্তাটাকে সর্বোচ্চ শিথিল করা। আমি মনে করি যে এই যেহেতু একটা এখন যে তথ্যটা আমরা পেয়েছি, একটা ম্যাগাজিন পাওয়া গেছে, এর মধ্যে সীমাবদ্ধ না। আশঙ্কার বিষয় হচ্ছে এরকম ভাবে রাষ্ট্রের নিরাপত্তাকে বিঘ্নিত করে তারা রাষ্ট্রের নিয়ম বহির্ভূত ভাবে, আইন বহির্ভূত ভাবে তারা আরো অনেক কিছু করেছে বা করছে বা করে যাবে, যেটা আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি, হুমকি স্বরূপ। আমাদের সেই জায়গাটাও চিন্তা করতে চিন্তাই করতে। খায়রুল ইসলাম সাতক্ষীরায় জামাতের আমিরের বাসা থেকে স্নাইপার উদ্ধার করেছে। বাংলাদেশটাই তো এখন হেফাজত অবস্থায়, এদের তো কোনো ডাবল স্ট্যান্ডার্ড রোল সব জায়গায়। কারণ যেখানে অস্ত্র নিয়ে ধরা পড়লো এয়ারপোর্টে, এত সেন্সিটিভ একটা জায়গায়, বাংলাদেশের যেখানে কোনো মানুষের নিরাপত্তা নাই, এরা আইনের কোনো বালাই নাই। আইন বলতে আইনের শাসন এবং আইনের কার্যকর পদক্ষেপ সেটার কোনোটাই নাই। কারণ ইউনূস নিজেই ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করে। সে এখানে লন্ডনে গিয়ে বললো যে বাংলাদেশের মানুষ টাকায় ভোট দিয়ে দেয়, আমি কিছু জানি না। এত বড় একটা অপমান, এত বড় একটা জঘন্য কথা, এত বড় একটা নিম্নমানের কথা আমি কি দিয়ে ধিক্কার দিব? তার মানে কি বাংলাদেশকে এত নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। চিটাগাং এর একটা ভাষা আছে, ওর চিটাগাং এর লোক, ইউনূসের চিটাগাং এর লোক বলতেছে যারা সুদ খায়, যারা সুদের টাকা নেয়, তাদের হলো তুমি রক্ত বেচা দাও, তুমি কিডনি বিক্রি করে দাও, কিচ্ছু যায় আসে না, আমার তো টাকা চাই। সুদের ব্যবসায়ীদের টেন্ডেন্সি, তাদের পালসটা হলো এটা। ইউনূসের এখন দেশ নিয়ে কোনো ভাবনা নাই, সে টাকা পাচার করছে, সে মানুষের এই যে মব, এটাকে সে উৎসাহিত করছে, এটাকে আন্তর্জাতিক ভাবে তাকে প্রশ্ন করে, সে অল্টারনেট ঘুরে উত্তর দিচ্ছে, সে সঠিক উত্তর দিচ্ছে না। এখানে ছেলেরা কি করছে, হাইকোর্টে গিয়া মব করে বিচারপতিকে সরাই দিচ্ছে। এখানে কোন রকম দাবি দেওয়া নিয়ে গিয়ে যমুনার সামনে গেলে অন্য মানুষের যেখানে 144 করা, সেখানে তার লোকজন যখন যায়, এনসিপি যখন যায়, তাদের সিটি কর্পোরেশনের থেকে পানি এনে তাদেরকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার মানে তাদের দাবি দেওয়া লিগাল, এটাকে বাস্তবায়ন করতে হবে, তোমরা এটা করো, আমরা দাবি করলে আমরা বাস্তবায়ন করতে তোমাদের এটা সহজ হয়ে যাবে। এটা শিখিয়ে দিয়ে আগের দিন যমুনায় সিদ্ধান্ত হয়, পরের দিন ছেলেপেলেদের মাস্তান, এই যে কিছু উঠতি মাস্তান যাদের কোনো দায় নাই, এই দেশের ভাবমূর্তি নেক্সট জেনারেশন কোথায় যাবে তার কোনো বালাই নেই, তার কোনো দায়িত্ব বোধ এদের কাছে নাই। আমরা তো ভাবি আমার ছেলেটাই আমার ছেলে, এটা ভাবি না আমার ছেলেটা নেক্সট জেনারেশন। তাদের কি অবস্থা, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যৎ তাদের কিভাবে ভালো করে তৈরি করে যায়। আমরা তো পিছিয়ে যাচ্ছি, আমাদের দেশটা ডে বাই ডে পিছিয়ে যাচ্ছে। আমরা যেখানে ইউরোপ, ওই যে একটা কয়েকদিন যাবত দেখতেছি, আমরা বলতেছে যে আমরা সিঙ্গাপুর যাচ্ছিলাম, বাই দিস টাইম আমাদেরকে বিমান আমেরিকার কথা বলে ঘুরিয়ে নিয়ে আমেরিকার দিকে যাচ্ছিল, মাঝখানে আমরা দেখলাম পাকিস্তান চলে গেছি। তা আমাদেরকে পাকিস্তান নিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়ে গেছে, এটাকে সমর্থন করে মানুষ। আর একটা শ্রেণীর মানুষ হলো কি, তারা সবাই বুঝে, এত বেশি বুঝে, এত বেশি কমেন্ট করা শিখছে, এত বেশি, যারা যেখানে একটা ভদ্রলোক বাবার বয়সী একটা লোক, তাকে এইটুক ছেলে আপনার গায়ে হাত তুলতেছে, চ্যালেঞ্জ করতেছে, বাজে ভাবে চ্যালেঞ্জ করতেছে। এই দেশটাকে দেশ নাই, এদের তো ওই দায়িত্ববোধ নাই। এরা মাস্তানি করে, একদম মাস্তানি করে এরা রাষ্ট্রীয় ক্ষমতা নিচ্ছে,
যেটা সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভ যেভাবে ওইখানে জমি কিনে এসে মাস্তানি করে বা সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছে, ঠিক সেম একেবারে ইউনূস সেইভাবে একটা ডিজাইন করে রীতিমতো মাস্তানি করে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে এরা অস্ত্র নিয়ে এখন বিমানে যায়। এটা যদি আমার বেলায় হইতো, কোনো না কোনোভাবে যদি আমি বা অন্য কেউ হইতো, তাহলে কি হতো? সে 20 বছর জেল, আজকে সে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তাকে তুমি জেলখানায় নিয়ে যাচ্ছ, তুমি অস্ত্র নিয়ে ধরা পড়ছো, সেটার তোমার কোন দায় নাই। এই অস্ত্রটা কার বিরুদ্ধে, এই জুলাইতে কার বিরুদ্ধে এই অস্ত্রটা ব্যবহার হইলো, এটা কেউ দেখার নাই। আজকে বাংলাদেশকে এত হেফাজত অবস্থায়, আজকে বঙ্গবন্ধুর কন্যা নাই, বাংলাদেশ নিয়ে কথা বলার কেউ নাই, আজকে করিডোর দিয়ে দিচ্ছে, আজকে পোর্ট দিয়ে দিচ্ছে।